ইউরোপ অনেক মানুষের কাছে খুব সুন্দর একটি স্বপ্ন, কারো কাছে নাইটমেয়ার। তো আজকে আমি নাহিদুল ইসলাম নাহিদ, আমি আপনাদেরকে বলবো ইউরোপে থাকার ভালো এবং খারাপ দিক। অলমোস্ট 2 বছর হয়ে গেছে আমি এখানে থাকতেছি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আমি এখানে পড়াশোনা করতেছি, আমি আমার ব্যাচেলার শেষের পর্যায়ে আছি। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2 বছর আমি কি দেখলাম, এমনকি আমার সাথে আমার রুমমেট, আমার বন্ধু, সেও অনেকগুলো দেশে ছিল লম্বা সময়। তো তারও এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে। তো শুরু করি পজিটিভ সাইড দিয়ে। এখানে অনেকগুলো পজিটিভ সাইডগুলোর মধ্যে মেজর যেগুলো আছে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমত আমি যেটা বলবো, এখানে হচ্ছে ইউরোপে লেখাপড়ার ব্যাপারটা। যেহেতু আমি এখানে লেখাপড়া করতেছি, তো আমি আপনাকে গ্যারান্টি শুদ্ধ বলতে পারি যে এখানে লেখাপড়াটা হইতে পারে আপনার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স। এখানে লেখাপড়া করার সুবাদে আপনি পড়তে পারেন ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে। আর যদি ঠিকঠাক মতন একটা ভালো দেশ চুজ করতে পারেন ইউরোপের ভিতরে, এটা হইতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। কারণ এখানে আপনার লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারতেছেন, লেখাপড়ার পরই আপনার জন্য রয়েছে ভালো জব পাওয়ার সুযোগ। তো এটা একটা বেস্ট থিং এখানে পড়াশোনা করার জন্য। আর কম্পেয়ারিং টু ইউএসএ আর ইউকে, আপনি খুব সহজেই আপনার ডিগ্রি শেষ করতে পারবেন যদি আপনি সঠিক ডেস্টিনেশন ঠিক করতে পারেন আপনার স্টাডির জন্য। সেকেন্ডলি যে বিষয়টা আছে সেটা হচ্ছে জবের বিষয়। আমাদের সবারই গোল থাকে যে ভালো একটা জব করা। কিন্তু ভালো জব করার জন্য সর্বপ্রথমেই আপনার প্রয়োজন পারফেক্ট স্কিল। বিকজ অফ তারা আপনাকে এক্সপেরিয়েন্স খুঁজবে না। তারা আপনাকে ইন্টার্ন হিসাবে হোক বা জয়েন করার ৩ মাসের মধ্যে হোক আপনাকে যে কাজটা ওটা তারা শিখিয়ে দিবে। কিন্তু স্কিল ফার্স্ট প্রায়োরিটি। সো এখানে জব পাওয়া এবং ছাড়ার ক্ষেত্রে খুবই সহজ প্রসেস। ইউ নিড জাস্ট এ পারফেক্ট ডকুমেন্ট, দ্যাটস ইট। অ্যান্ড এন্ড অফ দ্য ডে এখানে কন্ট্রাক্ট হয় এবং কন্ট্রাক্ট হওয়ার সুবাদে আপনার জবের নিশ্চয়তা থাকে। তারা আপনাকে একটা টার্ম অফ পিরিয়ডের আগে তারা আপনাকে বাইর করতে পারবে না এবং একই সাথে তারা যদি বাইর করারও হয় আপনাকে নোটিশ দিবে, নোটিশ দিয়ে আপনাকে সময় দিবে আপনি আরেকটা জব পাইতে পারেন। সো এখানে জব মার্কেট ভালো হওয়ার কারণে জব পাওয়ারও সুবিধা হয় না, অসুবিধা হয় না। সো এন্ড অফ দ্য ডে জব আপনি করতেও পারতেছেন, ছাড়তেও পারতেছেন, নিশ্চয়তাও আছে। সো আফটার এডুকেশন দ্য জব ইজ দ্য পারফেক্ট থিংস। তারপর যেটা সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। আর ইউরোপের পাবলিক ট্রান্সপোর্ট আমার জন্য সব থেকে ভালো জিনিস। কারণ ইউরোপের পাবলিক ট্রান্সপোর্ট সুবাদে অ্যাজ স্টুডেন্ট আমার গাড়ি কেনার প্রয়োজন পড়ে না। গাড়ি কিনলে আমার ইন্স্যুরেন্স কস্ট দেওয়া লাগতো, তারপর মেনটেন্যান্স কস্ট দেওয়া লাগতো, তারপর ফিউল কস্ট তো আছেই, তাই না? তো ইউরোপের পাবলিক ট্রান্সপোর্ট থাকার সুবাদে এখানে আমার একটা মান্থলি পাস আছে অ্যাজ এ স্টুডেন্ট। তো যেখানে আমার নর্মাল মানুষের থেকে প্রায় 50 থেকে 70% ডিসকাউন্টে আমি এটা ইউজ করতে পারি। পাবলিক ট্রান্সপোর্টের জন্য রয়েছে ডিফারেন্ট লাইন। তো এখানে যখন আপনার ওয়ার্কিং আওয়ার শুরু হয় তখন যদি মেইন রাস্তার যদিও জাম পড়ে না, তারপর যদি পড়েও যায় কোনো একটা কারণবশত, আমার এটার জন্য কোনো ইফেক্ট ফিল হয় না। কারণ আমি চলাচল করি পাবলিক ট্রান্সপোর্টে। পাবলিক ট্রান্সপোর্টের জন্য ডিফারেন্ট একটা লাইন আছে যেখান দিয়ে নর্মাল গাড়িগুলা ঢুকতে পারে না বা নর্মাল গাড়িগুলো ওইখান দিয়ে চলতে পারে না। তো যার জন্য আমি আমার কোনো যাতায়াতের কোনো প্রবলেম হয় না। তাছাড়া এখানে পাবলিক ট্রান্সপোর্টে আপনার ট্রাম, মেট্রো, বাস এগুলো মিলে একটা ইকোসিস্টেম এরকম ভাবে ডেভেলপ করা আছে যেটা যেটা সুবাদে আপনার জাস্ট খালি মাসে একটা পাস কিনলে চলে। ওই মান্থলি পাসের সুবাদে আপনি যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা আপনি ট্রাভেল করতে পারেন। এর জন্য আর কোনো টাকা দেওয়া লাগে না। তো ইটস এ গুড থিং ফর ইউরোপ দ্যাট দে হ্যাভ দিস কাইন্ড অফ পাবলিক ট্রান্সপোর্ট। ফোরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে হেলথ কেয়ার, যেটা আমাদের লাইফের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। হেলথ কেয়ার আপনি ইউরোপে আসার সুবাদে পাচ্ছেন কাইন্ড অফ ফ্রিতে, বিকজ অফ আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সেটা কভার করতেছে। যদি আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু টাকা পে করা লাগে, বাট যখন আপনি ফুল টাইমে কাজে ঢুকবেন তখন আপনার কোম্পানি ওই টাকাটা দিতে বাধ্য অ্যাজ এ সোশ্যাল সিকিউরিটি। তো আপনি ওষুধ বলেন, যে কোনো ধরনের ট্রিটমেন্ট বলেন, পরীক্ষা বলেন, ওগুলো তো কভার হচ্ছেই। একই সাথে আপনি একজন পাচ্ছেন জিপি। জিপি বলতে কাইন্ড অফ আপনার পার্সোনাল ডাক্তার, যে যার সাথে আপনি ছোটখাটো যে কোনো বিষয়ে আপনি এনি টাইম যোগাযোগ করতে পারতেছেন, হচ্ছে মেইল না হলে ডাইরেক্ট ফোন কল। আর আপনি যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়, আপনি কোথাও কোনো হসপিটালে যাওয়া কোনো নিয়ে কোনো টেনশনই নেই, জাস্ট এ কল অ্যান্ড অ্যাম্বুলেন্স ইজ অন ইউর হোম। এন্ড অফ দ্য ডে মেডিকেল কেয়ার এবং হেলথ কেয়ার যেটা পাচ্ছেন সেটা আপনি মনে হয় না অন্য কোথাও পাবেন। কানাডা বলেন, ইউএসএ বলেন, ইউকে বলেন, ইউরোপ ইজ দ্য বেস্ট ফর মেডিকেল কেয়ার। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে ট্রাভেলিং। আপনার কাছে যদি ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশের রেসিডেন্ট পারমিট বা লং টার্ম ভিসা থাকে আপনার কাছে, তাহলে আপনার 29টা দেশে ট্রাভেল করাতে কেউ আপনার বাধা দিতে পারবে না। আপনি পুরো ইউরোপ ঘুরতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন। ইটস লাইক অ্যামেজিং ফিলিং। জাস্ট নিড টু বুক দ্য ফ্লাইট অ্যান্ড ইউ ক্যান গো এনিওয়্যার ইন ইউরোপ। তো ইউরোপের বাইরেও আপনার অনেকগুলো দেশ আছে, সব দেশের মধ্যে আপনার ই ভিসা দিয়ে থাকে যদি আপনার সেনজেন তো কোনো একটা দেশে রেসিডেন্ট পারমিট করতে হন। লাইক আজারবাইজান, টিউনিসিয়া, দুবাই, কাতার, তারপর সৌদি আরবিয়া। আপনার যদি ইউরোপের পারমিট থাকে আপনি ইজিলি সব দেশের ই ভিসা পেয়ে যাবেন ট্রাভেল করার জন্য।
তারপর আপনি চাইলে এখান থেকে ইউএসএ এর, ইউকে এর যে কোনো দেশের ভিসা আপনি যদি এপ্লাই করেন এখান থেকে, তাহলে আপনি ইজিলি ওই ভিসাটা পেয়ে যাবেন, যেহেতু আপনি অলরেডি ইউরোপের একটা লং টার্ম রেসিডেন্ট পারমিট কার্ড হোল্ডার। তাছাড়া আপনি এখানে ৫ বছর থাকার পরে পিআর বা সিটিজেনশিপ ইজিলি হয়ে যায় আর কি নরমালি সবাই। তো এগুলো আর কি একটা আপনার নিশ্চয়তা দেয় আপনার এখানে থাকার ব্যাপারে। তো এইসব জিনিস ওভারঅল মিলে জেলাহেরা ইউরোপে থাকার জিনিসগুলো, এইগুলোই হলো সব থেকে ভালো দিক ইউরোপে থাকার। সো নাও আমাদের মুভ করতে হবে ইউরোপের থাকার ব্যাড সাইড গুলোর দিকে। এখন আমরা কথা বলবো ইউরোপের সবচেয়ে খারাপ, অন্ধকার বা ডার্ক সাইড গুলা নিয়ে, যেগুলা আপনাদের জানার অধিকার আছে এবং আপনারা জানা উচিত সিদ্ধান্ত নেওয়ার আগে যে আপনার জন্য কোনটা পারফেক্ট। যেগুলা না আপনাকে আপনার কোনো বন্ধু বান্ধব বলবে, না কোনো বড় ভাই বলবে, না আপনি কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে পাবেন, কারণ ওগুলা সচরাচর কেউ আলাপ আলোচনা করতেই চায় না। আমরা শেয়ার করতে যাচ্ছি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, যেগুলো আপনাদের জানার অধিকার। সর্বপ্রথমে আপনি যখনই ফ্লাইট ল্যান্ড করবে এবং আপনি এয়ারপোর্ট থেকে বাইর হবেন, যে জিনিসটা আপনি দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে লোনলিনেস এবং হোম সিকনেস, একই সাথে কালচারাল শক। সবগুলোর পাশাপাশি আশা করে আসছেন যে আপনার স্বপ্নের ইউরোপ, সে স্বপ্নের ইউরোপই 2 দিনের মাথায় দুঃস্বপ্নে পরিণত হবে। এবং এরকমও দেখা গেছে অনেকেরই যে সে 2 দিনের মাথায় সে বাসায় ব্যাক করার জন্য কান্নাকাটি পর্যন্ত করতেছে। তো অনেকেই আশা ভরসা নিয়ে আসে যে আমার কাছের মানুষ আছে, আমার খুবই নিকট আত্মীয়, আমার নিকট ভাই ব্রাদার, কিন্তু তাদের ব্যস্ততার দৌড়তে তারাও আপনাকে সময় দিতে পারবে না, বিকজ তাদের নিজের যে একটা লাইফ সাইকেল আছে ওইটাতে তারা নিজেরাই দৌড়ায় কুল করতে পারতেছে না। আপনি যখন আসতেছেন আপনি দেখবেন যে এই সমস্যাগুলাই আপনার জীবনের যে সুন্দর মুহূর্তগুলার সর্বপ্রথম প্রতিবন্ধকতা। তারপর যেটা আছে যে ফ্যামিলি লোন। আপনি যদি বাংলাদেশ থেকে ফ্যামিলি লোন নিয়ে বা অন্য কোনো লোন নিয়ে এখানে আসেন আর মনে মনে ভাবেন যে এখানে আসার পর প্রথম মাস থেকে আপনি বাসায় টাকা দেওয়া শুরু করবেন ওই লোনগুলো পরিশোধ করার জন্য, এটা অনেক আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্টি হতে পারে। কারণ আপনার যদি এখানে কেউ থাকেও যে আপনার জন্য জব ঠিক করে রাখছে, আপনার এটা কোনো সিউরিটি নাই যে এই জবটা আপনি এখানে এসে করতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে জব ঠিক থাকলেও মানুষজন এখানে জবটা করতে পারে না বা সে জবের সাথে মানিয়ে নিতে পারে না। আর আপনি যদি এখানে এসে স্টুডেন্ট থাকেন তাহলে যে আপনার পরিকল্পনা থেকে এরকম যে আমি স্টুডেন্ট এখানে এসে নিজের টাকা নিজে আর্ন করবো, বাসার টাকা দেবো, প্লাস আমি লোন দেবো আর এখানে থাকবো, এত কিছু একসাথে সম্ভব না। আপনার দেখা গেছে সপ্তাহে 4 দিনে আপনার ক্লাস থাকতে পারে, তো ক্লাসের ফাঁকে ফাঁকে জব করে এত কিছু করা পসিবল না। আর তারপরে জব পাওয়াটাও এখানে এত বেশি ডিফিকাল্ট প্রথম অবস্থায়, যা বলার ভাষা নাই। কারণ আপনি এখানে ভাষা জানেন না, এখানে মানুষের সাথে কথা বলতে পারেন না। তো ওভারঅল আপনার যদি ফ্যামিলিতে এরকম সাপোর্ট দেওয়ার মতো মানুষ না থাকে যে আপনাকে প্রথম বছর এখানে এসে সাপোর্ট দিতে পারবে, তাহলে আপনি এখানে আসার আগে একবার করে হলেও ভাববেন প্লিজ। তারপর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা। যারা আমার মতো আছেন, যারা বাংলাদেশে কখনো নিজে খাবার দাবার নিজে রান্না করেন নাই, তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্টি ফেস করতে পারে। আমার 2 বছরের বেশি সময় গেছে আমি ইউরোপে আছি, বাট স্টিল আমি আমার নিজের খাবার দাবার ঠিক মতো রান্না করতে পারি না। আর আপনি যদি নিজের খাবার দাবার নিজে রান্না না করতে পারেন, এখান থেকে বাইরের কাছ থেকে খাবার দাবার খাইতে হইলে প্রচুর প্রচুর টাকা খরচ করতে হয়। তো দেখা গেছে আপনার 1 ঘন্টার আর্নিং এর টাকা দিয়ে আপনি একবেলা খাবার খাইতে পারতেছেন না। তো এটার জন্য আসলে আপনার বাসা থেকে রান্না বান্না অনেক ভালোভাবে শিখা তারপর আইসেন। এটা হচ্ছে আমার পার্সোনাল রিকমেন্ডেশন আপনার জন্য। Dobry den, ek siya mate, mobite engelski, nero dyan চেস্কি। I think you didn't understand what I say, right? আমি নিজেও এখানে আসার পরে এগুলো কিছু বুঝতাম না, আর এটার জন্য আমার মারাত্মক লেভেলের হ্যাসেল পাওয়া লাগছে। স্টিল আমি খুব বেশি ভালো বুঝতে পারি না। তো আমাদের এখনকার প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে আসার পরে ল্যাঙ্গুয়েজটা আসলে ইউরোপ যেহেতু পুরোটাই একটা ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে চলে, এখানে কোনো একটা দেশের মধ্যে শুধুমাত্র আইল্যান্ড বাদে বর্তমানে ইউরোপের কোনো একটা দেশের মধ্যে প্রপারলি কোনো জায়গাতেই ইংরেজি বলে না। তো এটা একটা আমাদের জন্য অনেক বেশি লেভেলের প্রবলেম পড়ে। আমরা চলাফেরা করার জন্য ইংরেজি বললে চলে, বাট জবের জন্য অনেক ভালো এখানে ল্যাঙ্গুয়েজ জানা লাগে। এখানে ল্যাঙ্গুয়েজ ছাড়া ভালো ইংলিশ জানলেও এখানে ভালো জব হয় না। দেখা গেছে আপনি জব পেয়ে গেছেন, তারপর আপনার প্রমোশন হইতেছে না জাস্ট বিকজ আপনি এখানে ল্যাঙ্গুয়েজ বলতে পারেন না। আর এখানে এসে ল্যাঙ্গুয়েজ করতে করতে আপনার 1 থেকে 2 বছর 3 বছর লাগে যায়। এখানে আসার আমার 2 বছরের বেশি সময় গেছে, বাট স্টিল আমি এখনো এখানে ভাষা শিখতে পারি নাই, কিছুই শিখতে পারি নাই, ইভেন তো A1 শিখতে পারি নাই। আর আপনি যদি ল্যাঙ্গুয়েজ না পারেন তাহলে আপনি এখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, রেসিডেন্সিয়াল জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, পার্মানেন্ট। তো এই সকল জিনিসগুলো আপনার ল্যাঙ্গুয়েজ না হলে ফেস করা লাগতে পারে। তো আপনি যখন ইউরোপে মুভ করবেন এটা মাথায় রেখে মুভ করেন যে এখানে আসার পরে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতেই হবে। ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে চলাফেরা করা খুবই টাফ। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে রেসিজম, যেটা আসলে ইউরোপে বলতে গেলে এক্সট্রিম যে এমন না, কিন্তু যে আপনি নাই বলে ইগনোর করবেন তেমনও না বিষয়টা। সো
ইউরোপের মধ্যে মানুষদের মধ্যে বর্তমানে যে সেন্টিমেন্টালটা সবচেয়ে বেশি তুঙ্গে সেটা হচ্ছে এন্টি ইমিগ্রেন্ট। দেখতে গেলে আমাদের যে শুধু যে ব্রাউন বা এশিয়ান এই কারণে যে আমাদের সাথে রেসিজম হয় বিষয়টা এরকম না। ভাষা আছে, আমাদের কর্ম আছে, আমাদের চিন্তা চেতনা, ড্রেস আপ, আমাদের ধর্ম সবকিছু মিলিয়ে মানুষের একটা মিশ্র প্রতিক্রিয়ার কারণেই কেউ কোনো বিষয়ের উপর ভিত্তি করে আমাদের সাথে রেসিজম করে থাকে। এরপরে যে বিষয়টা আছে ধর্মীয় অনুশাসনের বিষয়। আমরা যে সমাজ থেকে বিলং করি, আমাদের যে পারিবারিক শিক্ষা, সেই শিক্ষার জায়গা থেকে আমরা অন্ততপক্ষে ৫ ওয়াক্ত নামাজ হোক বা না হোক কিন্তু আমরা জুমার নামাজটা অন্ততপক্ষে পড়ার আমাদের একটা মেন্টালিটি থাকে দেশে থাকা অবস্থায়। এখানে আসার পর দেখা গেল কি আপনার শুক্রবারেও ক্লাস আছে, আপনার শুক্রবারেও কাজের শিফট দিয়ে দিছে। আপনি এর মাঝখানে জুমার নামাজে আপনি যাইতে পারতেছেন না, আপনার পড়া হয়ে উঠতেছে না। আম আযান তো অনেক দূরের কথা। আপনি যে আমাদের বাংলাদেশের সমাজে যে ৫ ওয়াক্তের যে আযানটা শুনতে পাই আমরা, ওইটা আসলে এখানে আসার পর অনেকেই আমি দেখছি যে তীব্র আকারে মিস করে। তো একই সাথে আপনার আমরা পর্ক খাই না, শুয়োর খাই না। দেখা গেল কি এখানে প্রতিটা খাবারের মধ্যে কোনো না কোনো কারণে শুয়োরের ফ্যাট তেল হিসাবে ইউজ করতেছে বা কোনো কারণে স্টু ইউজ করতেছে। তো আবার অনেকগুলা খাবার পাস্তা, পিজ্জা ওগুলাতে দেখা যায় যে ওয়াইন দিয়ে মেরিনেট করে ডোটা। তো অ্যালকোহলের চিন্তা থাকেই। আপনি খান না বাট আপনি কোনো না কোনোভাবে দেখা গেল যে খাবারটার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। হইতে পারে কোনো একটা ব্রেড খাচ্ছেন আপনি একটা শপ থেকে কিনে খিদা লাগছে কি খাবেন? দেখা গেল যে ব্রেডটা শুয়োরের ফ্যাট দিয়ে বানানো। ধর্মীয় যে অনুশাসনগুলো আছে এবং একই সাথে যে ড্রেস আপ গুলো আছে ওগুলা পরে যখন আপনি এখানে রাস্তায়, ট্রামে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবেন তখন দেখবেন যে মানুষ আপনার সাথে এড়িয়ে যাচ্ছে। মানুষ আপনার হয়তোবা পাশে সিট ফাঁকা থাকা সত্ত্বেও বসবে না। কারণ সে বুঝে উঠতে পারতেছে না যে আপনি কি? আপনি কি কোনো টেররিস্ট নাকি আদৌ? এটা মানুষদের মধ্যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছেই ইউরোপিয়ান মানুষদের মধ্যে যে মুসলিম বা ইসলাম বিষয়টা তাদের সাথে যায় না। তো আপনি ভবিষ্যতে যদি আপনার এখানে বউ, বাচ্চা, মেয়ে আনতে চান তো দেখা গেল যে তারা প্রপারলি হিজাব পরেও চলতে সে দ্বিধাবোধ করবে। তার পক্ষে ওটা সম্ভব হয়ে উঠবে না। তো আপনি ওই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে আপনার ভবিষ্যৎ পরিবার যে ফ্যামিলি প্ল্যান এটা কি এই পরিবেশের জন্য কিনা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর আপনার মতামতটা কমেন্টে জানাতে পারেন আপনার কি কি বিষয়ে জানার ইচ্ছা আছে আর এই বিষয়ে। থ্যাংক ইউ, বাই।